আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা আসছি মাইক্রোবায়োলজি অনার্স প্রথম বর্ষ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের যে ব্যাকটেরিয়া ক্লাস। আমরা এর আগের দিন আর্কিয়ার পাশাপাশি ব্যাকটেরিয়া থেকে দুইটা প্রশ্ন পড়েছিলাম। আজকে আমরা ব্যাকটেরিয়া অধ্যায়টাকে সম্পূর্ণভাবে ভালো শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে একটা খুবই ইন্টারেস্টিং ক্লাস হতে যাচ্ছে। আমরা আশা করছি তোমাদের যে ব্যাকটেরিয়া সংক্রান্ত যে গ্যাপগুলো আছে, তোমরা যে বিষয়গুলো সহজে বুঝতে পারো না, তোমাদের যে বিষয়গুলো মুখস্থ করতে হয়, আমরা সেই বিষয়গুলোকে অত্যন্ত সহজবোধ্য ভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো। তোমরা খাতা কলম নিয়ে আমাদের এই ক্লাসটাকে সামনে রেখে সংযুক্ত হয়ে যাও আমাদের ক্লাসে। দ্বিতীয়ত, তোমাদের যে বন্ধু বান্ধব যারা আছে বিভিন্ন গ্রুপের মধ্যে, তাদেরকে এই ক্লাসটা সেন্ড করতে পারো। তোমাদের কলেজের গ্রুপে ক্লাসটা সেন্ড করতে পারো, তাদেরকে এই ক্লাসটাকে করতে সুযোগ করে দিতে পারো। সালামালাইকুম। শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে খুবই ইন্টারেস্টিং। ওকে, যে কোনো সমস্যা, যে কোনো কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবা, এবং আমি যদি কোনো কিছু তোমাদেরকে জানতে চাই সেটাও কমেন্ট করে জানাবা। ঠিক আছে, যে কোনো কোয়েশ্চেন কমেন্টের মাধ্যমে জানাবা, আমি তোমাদের সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আমরা এখন চলে যাচ্ছি সরাসরি ক্লাসে। এই যে কোয়েশ্চেনটা একটু দেখার চেষ্টা করো। খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এখানে কোয়েশ্চেনে 3 নম্বর দেওয়া আছে। ঠিক আছে, যে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যাকটেরিয়া শ্রেণী বিন্যাস করো। এখানে কোয়েশ্চেনটা তো 3 নম্বর, অর্থাৎ আমরা ব্যাকটেরিয়া থেকে কিন্তু অলরেডি দুইটা কোয়েশ্চেন পড়ে ফেলেছি। আজকে হচ্ছে তৃতীয় কোয়েশ্চেন থেকে শুরু করছি। কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে কোয়েশ্চেনটা এভাবেই টোটালি চলে আসতে পারে। যদি এভাবে আসে তাহলে কোয়েশ্চেনটা তোমাদের জন্য সরাসরি 10 নম্বরের জন্য আসবে। বোঝা গেছে? এটা ছাড়া যদি কোয়েশ্চেনটা ভিন্ন ভাবে আসে, কোয়েশ্চেনটা কিভাবে তোমাদের পরীক্ষা খাতে আসতে পারে, পরীক্ষা কোয়েশ্চেনে যদি আমরা একটু দেখাতে চেষ্টা করি, কোয়েশ্চেনটা আসতে পারে কি, যে আকৃতি অনুসারে ব্যাকটেরিয়া শ্রেণী বিন্যাস করো, এভাবে আসতে পারে। আসতে পারে কি, ফ্ল্যাজেলার ভিত্তিতে ব্যাকটেরিয়া শ্রেণী বিন্যাস করো, এভাবে আসতে পারে। আসতে পারে কি, যে পুষ্টির ভিত্তিতে ব্যাকটেরিয়া শ্রেণী বিন্যাস করো, এভাবে আসতে পারে। আসতে পারে কি, তাপমাত্রার ভিত্তিতে ব্যাকটেরিয়া শ্রেণী বিন্যাস করো, এভাবেও আসতে পারে। তাছাড়া টোটালি কোয়েশ্চেনটা বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যাকটেরিয়া শ্রেণী বিন্যাস করো, টোটালি এই কোয়েশ্চেন আসার সম্ভাবনা কম। যদি আহ ভাগ ভাগ করে আসে, যেমন আকৃতি অনুসারে শ্রেণী বিন্যাস করো, সেক্ষেত্রে দেখা যাবে যে 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর এভাবে কিন্তু আসতে পারে। সুতরাং আমরা ব্যাকটেরিয়া শ্রেণী বিন্যাসের কোশ্চেনটা যেভাবে হতে পারে তার ভিত্তিতে একটা টোটাল শ্রেণী বিন্যাস আমরা কিন্তু পড়ব। ঠিক আছে, বোঝা গেছে? আমরা সংক্ষেপে ব্যাকটেরিয়া সম্পর্কে বলতে পারি যে ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের আকার আকৃতির ব্যাকটেরিয়া এই বিশ্বজগতে বিভিন্ন পরিবেশে বিস্তৃত লাভ করেছে। নিম্নে ব্যাকটেরিয়া শ্রেণী বিন্যাস তুলে ধরা হলো। প্রথমে কি, যে এই যে নম্বর দিলাম আমি, যে ব্যাকটেরিয়ার আকৃতি অনুসারে ব্যাকটেরিয়াকে বিভিন্নভাবে শ্রেণী বিন্যস্ত করা যায়। ঠিক আছে, নাম্বার 1 দেখো তোমরা, কক্কাস ব্যাকটেরিয়া। নাম্বার 1 কি, কক্কাস ব্যাকটেরিয়া। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, যে গোলাকার গোলাকার ব্যাকটেরিয়াকে গোলাকার ব্যাকটেরিয়াকে কক্কাস ব্যাকটেরিয়া বলে। কি বলে? কক্কাস ব্যাকটেরিয়া বলে। ঠিক আছে, আচ্ছা, কক্কাস ব্যাকটেরিয়া বিভিন্ন প্রকারের হয়ে থাকে। আমরা কি দিতে পারি? আমরা দিতে পারি এখানে নাম্বার এ, যে মনোকক্কাস। কি লিখতেছি আমরা, দেখো তো, আমরা লিখতেছি মনোকক্কাস। যদি গোলাকার একটা ব্যাকটেরিয়া এক জায়গায় একাই আছে, ঠিক আছে, এটা হচ্ছে মনোকক্কাস। মনো মানে কত? এক। এই যে একটা গোলাকার ব্যাকটেরিয়া একাই আছে, মনোকক্কাস। নাম্বার বি ডিপ্লোকক্কাস। এক্ষেত্রে কি, দুইটা গোলাকার ব্যাকটেরিয়া যদি একত্রে অবস্থান করে, এরা হচ্ছে ডিপ্লোকক্কাস। এরা কি? ডিপ্লোকক্কাস। নাম্বার
টেট্রাকক্কাস, 4টা গোলাকার ব্যাকটেরিয়া যদি একত্রে অবস্থান করে, দেখো তাহলে এটা হচ্ছে টেট্রাকক্কাস। নাম্বার ডি, নাম্বার ডিতে যেটা হচ্ছে যে স্ট্রেপ্টোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস এটা কেমন হতে পারে? এই যে স্ট্রেপ মানে হচ্ছে ফিতা, স্ট্রেপ মানে কি ফিতা বা চেইন। এই যে ব্যাকটেরিয়া যারা আছে এরা একটার পর একটা বিন্যস্ত হয়ে যদি চেইনের আকৃতি গঠন করে কিংবা ফিতার আকৃতি গঠন করে কিংবা মালার আকৃতি গঠন করে, আমরা এটাকে বলতে পারবো স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া। কি ব্যাকটেরিয়া? স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া। এই যে আমরা দেখাচ্ছি যে এরা কেমন হয়েছে, এরা চেইনের মতো গঠন সৃষ্টি করতে পারে। বুঝা গেছে? তাহলে এটা কি? এটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। বুঝা গেছে? এখন নাম্বার ই তে আমরা আরেকটা দেখবো, এটা হচ্ছে স্টাফাইলোকক্কাস। স্টাফাইলোকক্কাস। এখন বেশ কিছু কক্কাস ব্যাকটেরিয়া একত্রে অবস্থান করার পর যদি এরা বিভিন্ন আকার আকৃতি গঠন করে, যে কখনো গোলাকার সবাই মিলে একত্রে বসবাস করছে গোলাকার, ঠিক আছে, কখনো চারপাশে কি করছে তারা একত্রে বসবাস করছে, এরকম হতে পারে, ঠিক আছে, কখনো একটার উপরে একটা, একটার উপরে একটা, একটার উপরে একটা এভাবে বসবাস করছে, কখনো তারা এমনও হতে পারে যে পিরামিড গঠন করতে পারে, ঠিক আছে, কখনো তারা বর্গাকৃত হতে পারে, যে একটা পর একটা গঠন করে তারা কি করছে, এই যে। তাহলে এমন হতে পারে কি যে একটার পর একটা গোলাকার ব্যাকটেরিয়া একত্রিত হয়ে যদি অনিয়ত আকার, মানে কি এক এক সময় এক এক ধরনের আকার গঠন করে, আমরা এটাকে বলতে পারবো স্টাফাইলোকক্কাস। আমরা কি বলতে পারবো? আমরা এটাকে বলতে পারবো স্টাফাইলোকক্কাস। তাহলে দেখো তোমরা নাহিদ ফারহান আছো আমাদের সাথে, শারমিন আতিকা আছো, তাসফিয়া তাবাসসুম মুবাশশিরা আছো, মোহাম্মদ রায়ান মাহমুদ সবুজ স্যার দেখতেছেন, প্রভাষক গণিত বিভাগ মাইনুল হাসান কলেজ দিনাজপুর আমাদের সাথে আছেন। স্যারকে ধন্যবাদ পোষণ করছি আমাদের সাথে থাকার জন্য। আকলিমা লিমা আছেন, ফাহিম হাসান ইমন সহ আরো অনেকে আছো তোমরা আমাদের সাথে। একটু কমেন্ট করে বলো, এই যে আমরা কক্কাস ব্যাকটেরিয়া পড়লাম, আমরা কক্কাস ব্যাকটেরিয়া কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করে বলো দেখি যে কক্কাস ব্যাকটেরিয়া আমরা এটাকে বুঝতে পেরেছি কিনা, আমরা কক্কাস ব্যাকটেরিয়া বুঝতে পেরেছি কিনা এটা একটু তোমরা কমেন্ট করে বলো। কক্কাস ব্যাকটেরিয়া কি একটা কমন সিস্টেম আছে, দেখবা যে কক্কাস ব্যাকটেরিয়াদের পিছনে কক্কাস কথাটা যুক্ত থাকে, কি থাকে? যেমন কি এই যে মনোকক্কাস, এটাই একটা ব্যাকটেরিয়ার নাম কিন্তু। তারপর কি স্ট্রেপ্টোকক্কাস, এটা একটা ব্যাকটেরিয়ার নাম, ঠিক আছে, এটা ব্যাকটেরিয়ার নাম কক্কাস ব্যাকটেরিয়া। কক্কাসের পিছনে কি ব্যাকটেরিয়া। এখন বলো বুঝতে পারছো কিনা? সবাই 13 জন লাইভে আসছো, কি কোনো কমেন্ট করা যাবে না নাকি? তোমাদের কমেন্ট করতে বলতেছি যে একটু কমেন্ট করে দাও দ্রুত যে বুঝতে পারছো কিনা। জি স্যার, শারমিন আতিকা, জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আমি যেভাবে পড়াচ্ছি তোমরা একটু আমার কথাটা মনোযোগভাবে দেখে সেভাবে নোট করবা নিজের মতো করে। আমরা কিন্তু তোমাদেরকে নোট সরবরাহ করে যাচ্ছি কিন্তু বরাবরই। ওকে, আচ্ছা, তাহলে আমাদের যদি কক্কাস ব্যাকটেরিয়া চলে যায়, আকৃতি অনুসারে যদি আমরা কক্কাস ব্যাকটেরিয়া শেষ করি, আমরা 1 নম্বরে কি শেষ করলাম? কক্কাস শেষ করলাম, তাই কিনা? আচ্ছা, আমরা নাম্বার 2 শেষ করি কি? বেসিলাস ব্যাকটেরিয়া। বেসিলাস কি শেষ করব? আমরা শেষ করব হচ্ছে বেসিলাস। বেসিলাসটা কি? বেসিলাসটা হলো দণ্ডাকৃতির ব্যাকটেরিয়াকে বেসিলাস ব্যাকটেরিয়া বলে। দণ্ডাকৃতির ব্যাকটেরিয়াকে বেসিলাস ব্যাকটেরিয়া বলে। এই যে দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া, যদি এরকম ব্যাকটেরিয়া থাকে, যদি এরকম ব্যাকটেরিয়া থাকে, এরা হচ্ছে কি বেসিলাস ব্যাকটেরিয়া। যারা দণ্ড আকৃতির, এরা হচ্ছে কি বেসিলাস। এক্সাম্পল কি? সবাই আমরা নামগুলো জানি, যে দুধের ব্যাকটেরিয়ার নাম কি? ল্যাক্টোবেসিলাস, জানি না? ল্যাক্টোবেসিলাস, এই যে ল্যাক্টোবেসিলাস, ঠিক আছে। নাম্বার 3 আমরা যেতে পারি কি? নাম্বার 3 আমরা যেতে পারি হচ্ছে স্পাইরিলাম। নাম্বার 3 কি? স্পাইরিলাম ব্যাকটেরিয়া, স্পাইরিলাম। স্পাইরাল কথাটা কোথা আসছে? এই যে স্পাইরাল থাকে, তাই না? স্পাইরাল থাকে, স্পাইরালাম কথাটা আসছে না? আচ্ছা, স্পাইরাল মানে কি? পেঁচানো, তাই না? পেঁচানো। তাহলে পেঁচানো আকৃতির ব্যাকটেরিয়াকে বলা হচ্ছে স্পাইরালাম ব্যাকটেরিয়া। পেঁচানো আকৃতির, পেঁচানো, যাদের মধ্যে প্যাচ আছে, ঠিক আছে, তাদের মধ্যে কি আছে? এই যে প্যাচ আছে যে সব ব্যাকটেরিয়ার মধ্যে, ব্যাকটেরিয়া হচ্ছে কি পেঁচানো ব্যাকটেরিয়া, তাকে বলা হচ্ছে স্পাইরালাম। এক্সাম্পল কি? এক্সাম্পলটা হচ্ছে ওটাই এক্সাম্পল, স্পাইরিলাম। এই যে স্পাইরিলাম, এসপিআই, স্পাইরিলাম,
SPIRILLUM, স্পাইরালাম এসপি। এটা হচ্ছে কি, যে প্যাসানো ব্যাকটেরিয়া। এরপর যেটা আছে সেটা হচ্ছে নাম্বার 4 হচ্ছে কি, কমাকৃতি। কমাকৃতি, ঠিক আছে, কমাকৃতি ব্যাকটেরিয়া। এক্সাম্পল কি, ভাইব্রিও কলেরি, ভাইব্রিও ভাইব্রিও কলেরি, ভাইব্রিও কলেরি, ঠিক আছে। মনে রাখবা কি দিয়ে, দেখো তো এটা কিসের পরজীবী বা কিসের ব্যাকটেরিয়া? এটা কি কলেরা ব্যাকটেরিয়া না? আচ্ছা, তাহলে আমরা এই দেখো এখানকার ক আর এই যে এখানকার ক, ক ক ক ক, কমাকৃতি কলেরা, ভাইব্রিও কলেরি। এর পাশাপাশি আরেকটা আছে কি, বহুরূপী। নাম্বার 5 কি আছে, বহুরূপী। এই যে বহুরূপী ব্যাকটেরিয়া, বহুরূপী ব্যাকটেরিয়া কোনটা? যারা হচ্ছে অনিয়ত আকার, যারা একটু পর পর আকার আকৃতি পরিবর্তন করতে পারে, যারা বিভিন্ন সময় বিভিন্ন আকার আকৃতি ধারণ করে থাকে, তারা হচ্ছে কি বহুরূপী ব্যাকটেরিয়া। এক্সাম্পল কি, রাইজোবিয়াম। এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে রাইজোবিয়াম, রাইজোবিয়াম, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা আকৃতি অনুসারে ব্যাকটেরিয়ার যে প্রকারভেদ আমরা দেখলাম, এখানে 5 প্রকার আমরা পড়ে ফেলেছি। আশা করছি তোমাদের কোনো সমস্যা নাই। আকৃতি অনুসারে ব্যাকটেরিয়া, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনের মধ্যে। আকৃতি অনুসারে ব্যাকটেরিয়া, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনের মধ্যে, ঠিক আছে। তোমরা যারা ফার্স্ট ইয়ারে আসো, এটা সুন্দরভাবে নোট করে ফেলবা, এই কোশ্চেনটা বেশি গুরুত্বপূর্ণ। বুঝা গেছে? কক্কাস হচ্ছে গোলাকার, বেসিলাস দণ্ডাকৃতি, স্পাইরালাম পেঁচানো, কমাকৃতি হচ্ছে আসলেই কমার মতো। আমরা যে কমা লিখি না, এই যে কমার মতো, কার মতো? কমার মতো। আমরা যে কমা লিখি একদম কিসের মতো? কমার মতো। বহুরূপী কি, এরা আকার আকৃতি পরিবর্তন করতে পারে। আমরা এক্সাম্পল সরবরাহ করছি, একটু বলো দ্রুত যে এই যে ব্যাকটেরিয়া আমরা যেটা পড়তেছি, আমরা আকৃতি অনুসারে ব্যাকটেরিয়া বুঝতে পারছি কিনা, একটু দ্রুত কমেন্ট করে বলো। কি হয়েছে? কি বললো? তো আজকে যেতে বলছে রে, স্যার চলে গেছে না? আমাদের গাড়ি নিয়ে গেছে না, স্যারের গাড়ি? তো কোশ্চেনটা শেষ করো। এখন বলো বুঝতে পারছো কিনা, কমাকৃতি ব্যাকটেরিয়াটা কি বুঝতে পারছো ভালোভাবে? এই যে আকৃতি অনুসারে যে ব্যাকটেরিয়াটা আমরা যেটা বললাম, বুঝতে পারছো তো? মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা এরপর যাব কোথায়? আমরা এরপর যাব কিন্তু ফ্লাজেলা অনুসারে, ঠিক আছে। আমরা যেদিন ব্যাকটেরিয়া গঠন আমরা এর আগের দিন পড়ছি, এই যে ব্যাকটেরিয়া আমরা কিন্তু দেখেছি যে ব্যাকটেরিয়া কি আছে, ফ্লাজেলা আছে, দেখছি না? আমরা দেখছিলাম না যে ব্যাকটেরিয়া ফ্লাজেলা আছে? দেখেছিলাম কিন্তু, তাই কিনা? তাহলে আমরা এখন পড়বো কি, ফ্লাজেলার ভিত্তিতে, ফ্লাজেলার উপস্থিতি অনুপস্থিতি সংখ্যা কিংবা বিস্তৃতি, ফ্লাজেলার উপস্থিতি অনুপস্থিতি সংখ্যা কিংবা বিস্তৃতি, এর উপর ভিত্তি করে নিম্নোক্ত ভাবে হচ্ছে ব্যাকটেরিয়াকে বিভক্ত করা হয় বা শ্রেণী বিন্যস্ত করা হয়। নাম্বার 1 নাম্বার হচ্ছে এমফিট্রিকাস। এমফিট্রিকাস, ও সরি, আসলে আমি তো একটু ইংলিশ লেখা বেশি অভ্যস্ত, তোমরা বাংলায় লিখবা, সমস্যা নেই। সরি, এটা এমফিট্রিকাস না, এটা হবে এট্রিকাস। ওকে, নাম্বার 1 কি, এট্রিকাস। এট্রিকাসটা কি? এট্রিকাসটা হচ্ছে যে ব্যাকটেরিয়ায় ফ্লাজেলা নাই, এটা একটা ব্যাকটেরিয়া, এর কি ফ্লাজেলা নাই, সে হচ্ছে এট্রিকাস। বায়োলজিতে বায়োলজিতে অর্থ নাই, বায়োলজিতে অর্থ কি নাই, তাহলে যেসব ব্যাকটেরিয়া ফ্লাজেলা নাই তাদেরকে বলা হচ্ছে এট্রিকাস, তাই কিনা? যাদের কি নাই, যাদের হচ্ছে ফ্লাজেলা নাই, তারা হচ্ছে এট্রিকাস। নাম্বার 2 মনোট্রিকাস। মনোট্রিকাস, যেসব ব্যাকটেরিয়ায় ফ্লাজেলার সংখ্যা একটা, কয়টা? এই যে একটা ফ্লাজেলা, তারা হচ্ছে মনোট্রিকাস। নাম্বার 3, নাম্বার 3 এ যেটা হচ্ছে সেটা হচ্ছে এমফিট্রিকাস। এমফিট্রিকাস, এমফিট্রিকাস কি? ব্যাকটেরিয়ার এক প্রান্তে একগুচ্ছ ফ্লাজেলা, এটা হচ্ছে এমফিট্রিকাস। ও সরি 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 না, ব্যাকটেরিয়া কি হবে এটা, এমফিট্রিকাসটা এটা হচ্ছে ব্যাকটেরিয়া উভয় প্রান্তে একটা করে ফ্লাজেলা। নাম্বার 4 এমফিট্রিকাসের পর যেটা হচ্ছে সেফালোট্রিকাস। সেফালোট্রিকাস, এটা কি? এটা হচ্ছে
এক প্রান্তে একগুচ্ছ ফ্লাজেলা। নাম্বার পাঁচে কি? নাম্বার পাঁচে আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে লফোট্রিকাস। লফোট্রিকাস এটা কি? এটা হচ্ছে উভয় প্রান্তে একগুচ্ছ করে। ঠিক আছে। নাম্বার 6 পেরিট্রিকাস। এটা গুরুত্বপূর্ণ, ফ্লাজেলা অনুসারে পরীক্ষা চলে আসতে পারে। হ্যাঁ, ফ্লাজেলা অনুসারে কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে। উভয় প্রান্তে পেরিট্রিকাস যেটা হচ্ছে ব্যাকটেরিয়ার চারপাশে চতুর্দিকে ফ্লাজেলা বিদ্যমান, এটা হচ্ছে পেরিট্রিকাস। তাহলে আমরা এখন একটু দেখার বোঝার চেষ্টা করি, একটু মনোযোগ দাও। এখানে আমরা পড়তেছি কি? আমরা এখন পড়তেছি ফ্লাজেলা অনুসারে শ্রেণীবিন্যাস। কি অনুসারে? ফ্লাজেলা অনুসারে আমরা শ্রেণীবিন্যাস পড়তেছি। নাম্বার 1 হচ্ছে এট্রিকাস। এট্রিকাস মানে কি? যে হচ্ছে ব্যাকটেরিয়ার ফ্লাজেলা নাই। এই যে একটা ব্যাকটেরিয়া, এর কি নাই? এর কোনো ফ্লাজেলা নাই। এমফিট্রিকাস। মনোট্রিকাস কোনটা? এক প্রান্তে একটা, মনোট্রিকাস। এমফিট্রিকাস কোনটা? উভয় প্রান্তে একটা, পেট্রিকাস। সেফালোট্রিকাস কোনটা? সেফালোট্রিকাস হচ্ছে এক প্রান্তে একগুচ্ছ। লফোট্রিকাস উভয় প্রান্তে একগুচ্ছ করে। কি? উভয় প্রান্তে একগুচ্ছ করে। পেরিট্রিকাস চারপাশে ফ্লাজেলা থাকবে। এই যে এখন বলো যে ফ্লাজেলা অনুসারে শ্রেণীবিন্যাস বুঝতে পারছো কিনা? ফ্লাজেলা অনুসারে শ্রেণীবিন্যাস বুঝতে পারছো কিনা? বলো দেখি, ফ্লাজেলা অনুসারে শ্রেণীবিন্যাস বুঝতে পারছো কিনা? একটু দ্রুত কমেন্ট করো। মিলন এসার রয়, রাত্রি রায়, টমাস রায়, ফাহিম হোসেন ইমন, সানজিদা রহমান, তানবীর আহমেদ তারেক, শারমিন আতিকা। তোমার একটু কমেন্ট চাচ্ছি যে তোমরা ফ্লাজেলা অনুসারে শ্রেণীবিন্যাস যেটা বুঝতে পারছো কিনা? ফ্লাজেলা অনুসারে শ্রেণীবিন্যাস তোমরা এটা বুঝতে পারছো কিনা? এস স্যার। কাজী শেজান মাহমুদ সাদ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তাহলে যদি তোমরা বুঝে যাও আসলে ফ্লাজেলা অনুসারে শ্রেণীবিন্যাস, তাহলে আমরা যেতে পারি আমাদের নেক্সট পার্টে। নেক্সট পার্ট কি? পুষ্টির ভিত্তিতে শ্রেণীবিন্যাস। পুষ্টি কিংবা খাদ্য গ্রহণ। ঠিক আছে, পুষ্টির ভিত্তিতে শ্রেণী ব্যাকটেরিয়া হচ্ছে প্রধানত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। নাম্বার 1 পরভোজী ব্যাকটেরিয়া, নাম্বার 2 স্বভোজী ব্যাকটেরিয়া। আমরা কয় প্রকার দেখলাম? আমরা দেখলাম হচ্ছে দুই প্রকার। ঠিক আছে, পরভোজী, স্বভোজী। দেখো, পরভোজী ব্যাকটেরিয়া যারা খাদ্য তৈরি করতে পারে না, খাদ্য উৎপাদনের জন্য অন্য জীবের উপর নির্ভরশীল, খাদ্য গ্রহণের জন্য, তারা হচ্ছে পরভোজী ব্যাকটেরিয়া। তাহলে আমরা বলতে পারি কি পরভোজী ব্যাকটেরিয়া কোনটা? যে সকল ব্যাকটেরিয়া খাদ্য উৎপাদন করতে পারে না, খাদ্য গ্রহণের জন্য এরা অন্য জীবের উপর নির্ভরশীল। এরা আবার তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। নাম্বার 1 মৃতজীবী। যে সকল ব্যাকটেরিয়া মৃত জীবদেহ থেকে খাদ্য গ্রহণ করে তারা হচ্ছে মৃতজীবী। নাম্বার 2 পরজীবী। যে সকল ব্যাকটেরিয়া অন্য জীবদেহ থেকে খাদ্য গ্রহণ করে তারা হচ্ছে পরজীবী। যে সকল ব্যাকটেরিয়া মৃত জীবদেহ থেকে, কোনো জীব মারা গেছে এখান থেকে যদি এরা খাদ্য গ্রহণ করে, এরা হচ্ছে মৃতজীবী। তাহলে পরজীবী কারা? যদি কোনো ব্যাকটেরিয়া অন্য জীব থেকে খাদ্য গ্রহণ করতেছে, এই যে এটা একটা জীব আমরা দিলাম, এটা একটা জীব কি করছে? এর অভ্যন্তরে একটা ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়া কি করে? ওই জীব থেকে খাদ্য গ্রহণ করতেছে, নিজে লাভ হচ্ছে কিন্তু ওই জীবটার ক্ষতি হচ্ছে। তাহলে এই ব্যাকটেরিয়া হচ্ছে কি? পরজীবী। তাহলে যে সকল ব্যাকটেরিয়া অন্য সজীব বা জীবিত জীবদেহ থেকে খাদ্য গ্রহণ করে, ওই জীবের ক্ষতি সাধন করে, তারা হচ্ছে পরজীবী ব্যাকটেরিয়া। নাম্বার 3 কি আছে? নাম্বার 3 কি হচ্ছে? যে মিথজীবী। যে সকল ব্যাকটেরিয়া অন্য কোনো জীবদেহের অবস্থান করে ওই জীবদের ক্ষতি করে না, বরং উভয়ই উপকৃত হয়, এই সকল ব্যাকটেরিয়াকে বলা হচ্ছে মিথজীবী। যে সকল ব্যাকটেরিয়া কোনো জীবদেহে বসবাস করে ওই জীবদের ক্ষতি সাধন করে না, বরং উভয়ই উপকৃত হয়, এই সকল ব্যাকটেরিয়া হচ্ছে মিথজীবী ব্যাকটেরিয়া। যেমন আমাদের দেহের ভিতরে কি আছে?
আমাদের দেহের অভ্যন্তরে আছে কিন্তু ইকোলাই ব্যাকটেরিয়া আছে। কি ব্যাকটেরিয়া আছে? ইকোলাই। ইকোলাই ব্যাকটেরিয়া কিন্তু আমাদের কোনো প্রকার ক্ষতি সাধন করে না, সে আমাদের খাদ্য হজমে সাহায্য করে, খাদ্য পরিপাক শোষণে সাহায্য করে। এবং এই ব্যাকটেরিয়া আমাদের খাদ্য পরিপাক শোষণে সাহায্য করতেছে, যেমন আমাদের উপকার হচ্ছে, সে আবার করতেছে কি আমাদের দেহ থেকে খাদ্য গ্রহণ করে তার উপকার হচ্ছে। তাহলে এই ব্যাকটেরিয়াটা কি? মৃতজীবী ব্যাকটেরিয়া। তাহলে আমরা কি মৃতজীবী, পরজীবী এবং মৃতজীবী বুঝতে পেরেছি? একটু কমেন্ট করে জানাও আমাকে। এরপর কি আছে? স্বভোজী ব্যাকটেরিয়া আছে। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুতে সক্ষম। এরা দুই প্রকার। একটা হচ্ছে সালোক সংশ্লেষণকারী, সালোক সংশ্লেষণকারী। এরা কারা? এরা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া যারা আছে না, নষ্ট অ্যানাবায়ানা, এরা। আর একটা আছে কি রাসায়নিক সংশ্লেষণকারী, এরা হচ্ছে আর্কিয়া, বা আমরা এটাকে বলতে পারি আর্কি ব্যাকটেরিয়া। এরা কি করে? এরা হচ্ছে এই প্রক্রিয়ায় রাসায়নিক বস্তু উৎপাদন করে। তাহলে একটু দেখো, আমরা পুষ্টির ভিত্তিতে পড়লাম যে পরভোজী হতে পারে এবং হচ্ছে স্বভোজী হতে পারে। পরভোজী কারা? যারা অন্য জীবদেহ থেকে খাদ্য গ্রহণ করে, খাবার তৈরি করতে পারে না, তারা হচ্ছে পরভোজী। এরা হতে পারে মৃতজীবী, পরজীবী, মিথজীবী। এর পাশাপাশি কি আছে? স্বভোজী। এরা হতে পারে দুই ধরনের, একটা হচ্ছে সালোক সংশ্লেষণকারী আর একটা হচ্ছে রাসায়নিক সংশ্লেষণকারী। যারা সালোক সংশ্লেষণকারী তারা খাদ্য উৎপাদন করতে পারে, যারা রাসায়নিক সংশ্লেষণকারী তারা কি করে? তারা হচ্ছে জৈব রাসায়নিক বস্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন করে থাকে। পুষ্টির ভিত্তিতে ব্যাকটেরিয়া শ্রেণীবিন্যাস বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। পুষ্টির ভিত্তিতে ব্যাকটেরিয়া শ্রেণীবিন্যাস তোমরা বুঝতে পারছো কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। পুষ্টির ভিত্তিতে বুঝতে পারছো কিনা? এরপর কি আছে? এরপর আছে তাপমাত্রার ভিত্তিতে। তাপমাত্রার ভিত্তিতে আবার তিন প্রকার: উচ্চ তাপমাত্রার, মধ্য তাপমাত্রার, নিম্ন তাপমাত্রার। আচ্ছা তুমি একটু চেক দাও তো, কি যেন সাকিব, একটু চেক দাও। ওই যে যেটা আজকে ছিল, কি বলছিলাম যেন, সমন্বয় নিয়ন্ত্রণ। সেকেন্ড পরে কোনো কোশ্চেন করা বাকি আছে? কোনটা? করে ফেলো এমসিকিউ। আগে এটা চেক দিয়ে ওটা করে ফেলো। উচ্চ তাপমাত্রা, যে সকল ব্যাকটেরিয়া 45 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বসবাস করতে পারে কিংবা তার উপরে। 45 তাপমাত্রা। মধ্য কত? যারা 30 থেকে 40 দ্বারা বসবাস করতে পারে তারা হচ্ছে মধ্য তাপমাত্রা। যারা 30-এর নিচে তারা হচ্ছে নিম্ন তাপমাত্রা। সোজা কথা। যে সকল ব্যাকটেরিয়া 45 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বসবাস করতে পারে তারা হচ্ছে উচ্চ তাপমাত্রার। যে সকল ব্যাকটেরিয়া 30 থেকে 40-এ বসবাস করতে পারে তারা হচ্ছে মধ্য তাপমাত্রার। যে সকল ব্যাকটেরিয়া, এটা সাধারণত 20 আমরা বলতে পারি, যে 20-এর নিচে বসবাস করতে পারে তারা হচ্ছে কিন্তু নিম্ন তাপমাত্রার। ঠিক আছে, এটা সহজ প্রসেস। আর একটা হচ্ছে জৈব রাসায়নিক বৈশিষ্ট্যের ভিত্তিতে। কি আছে? যে জৈব রাসায়নিক বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যাকটেরিয়া দুই প্রকার। একটা হচ্ছে গ্রাম পজিটিভ, একটা হচ্ছে গ্রাম নেগেটিভ। ঠিক আছে, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ। যে সকল ব্যাকটেরিয়া গ্রাম রঞ্জন পদ্ধতিতে ক্রিস্টাল ভায়োলেট রং ধারণ করতে পারে। দেখো কি রং? ক্রিস্টাল ভায়োলেট ধারণ করতে পারে তারা হচ্ছে গ্রাম পজিটিভ। যে সকল ব্যাকটেরিয়া গ্রাম রঞ্জন পদ্ধতিতে ক্রিস্টাল ভায়োলেট ধারণ করতে পারে না তারা হচ্ছে গ্রাম নেগেটিভ। বোঝা গেছে? ব্যাকটেরিয়া শ্রেণীবিন্যাস শেষ। আমরা মোট 5টা বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যাকটেরিয়া শ্রেণীবিন্যাস করেছি।
আমরা মোট 5টা বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যাকটেরিয়া শ্রেণীবিন্যাস করেছি, তোমরা একটু দ্রুত কমেন্ট করো কোনো সমস্যা আছে কিনা। এখান থেকে দেখো, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলা, আকৃতি অনুসারে, ফ্লাজেলা অনুসারে, পুষ্টির ভিত্তিতে, এই 3টা মোস্ট ইম্পর্টেন্ট। আমার বিশ্বাস তোমরা এই 3টা থেকে একটা প্রশ্ন পরীক্ষায় পাবা, একটা প্রশ্ন পরীক্ষায় পাবা। আকৃতি অনুসারে, ফ্লাজেলা অনুসারে, পুষ্টির ভিত্তিতে, এই 3টা থেকে একটা বৈশিষ্ট্য পরীক্ষায় পাবা। আমার এটা বিশ্বাস, আমি এটা বিশ্বাস করি। বুঝতে পারছো? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এখান থেকে একটা কোয়েশ্চেন পরীক্ষাতে পাবা, আমার বিশ্বাস। ঠিক আছে, একদম যেভাবে পড়াইছি সেভাবে হুবহু নোট করবা, পরীক্ষা খাতা লিখে দিয়ে আসবা। নম্বর তো আমরা এভাবে যেভাবে দিয়ে থাকি, আমরা কিন্তু সেভাবে পড়াইছি। ঠিক আছে, আমি কিন্তু, আমরা যে পড়াচ্ছি ক্লাসে, আমরা কিন্তু অন্য কেউ না, আমরা এটা তোমাদের সরবরাহ করতেছি। আমরা কোয়েশ্চেন কত মার্কের জন্য আসে বা আসতে পারে আমরা তোমাদের জানাচ্ছি। দ্বিতীয়ত, কোন কোশ্চেন কিভাবে লেখা দরকার সেটা জানাচ্ছি। তৃতীয়ত, আমরা কোন কোশ্চেনে তোমাদেরকে কিভাবে নম্বর প্রদান করি, কিভাবে লিখে আমরা ফুল মার্ক দেই। কারণটা কি, আমাদের সরাসরি খাতা কাটার এক্সপিরিয়েন্স থেকে, আমরা খাতা কাটার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে এই তথ্যগুলো প্রদান করে থাকি। ঠিক আছে, আমি মোহাম্মদ হারুন রশিদ উজ্জ্বল, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, আদর্শ কলেজ, দিনাজপুর। আমাদের যে খাতা কাটার এক্সপিরিয়েন্স আছে অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের, সেখান থেকে কিন্তু আমরা তোমাদেরকে এই তথ্যগুলা প্রদান করে থাকতেছি, যে কোন কোশ্চেন কিভাবে লেখা উচিত, আমরা কিভাবে নম্বর প্রদান করে থাকি, এবং পাশাপাশি তোমরা কোন কোশ্চেন কিভাবে আত্মস্থ করবা। ঠিক আছে, সেখান থেকে কিন্তু আমাদের কি তথ্যগুলা কোন কোশ্চেন কিভাবে লেখা উচিত, আমরা কিভাবে নম্বর প্রদান করে থাকি, পাশাপাশি তোমরা কোন কোশ্চেন কিভাবে আত্মস্থ করবা। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের গঠন বর্ণনা করো। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের গঠন বর্ণনা করো। কি কোশ্চেন? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের গঠন বর্ণনা করো। কিসের গঠন? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের গঠন। ঠিক আছে, আরো একটা দেওয়া যেতে পারে। আরো একটা দেওয়া যেতে পারে। ঠিক আছে, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আমরা গঠন দিতে পারি আর একটা। আমরা দেখাচ্ছি তোমাদেরকে, আগে চিত্রটা অঙ্কনটা শেষ করি। এই যে এটা হচ্ছে পেপটাইড চেইন। আর সেভাবে দেওয়া লাগে না আসলে। এই দুটা চিত্র কি, আচ্ছা, এটা আমরা উত্তর যেভাবে লিখবো, এই যে উত্তর যেভাবে লিখবো, একটু ফোকাস করো তোমরা, আমি যা বলছি। ব্যাকটেরিয়ার
সবচেয়ে বাইরের দিকে যে জড় প্রস্থ প্রাচীরের আবরণ তাকে কোষ প্রাচীর বলে। ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের মূল উপাদান মিউরিন জাতীয় পেপটিডোগ্লাইকান। এর পাশাপাশি এখানে মুরামিক অ্যাসিড এবং টিকোইক অ্যাসিড থাকে। ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের বাইরে একটা জটিল পলিস্যাকারাইডের আবরণ থাকে যাকে বলা হয় ক্যাপসুল কিংবা স্লাইম স্তর। নিম্নে ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের গঠন বর্ণনা করা হলো। যেহেতু ব্যাকটেরিয়া জৈব রাসায়নিক বৈশিষ্ট্যের ভিত্তিতে দুই প্রকার, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ, সেহেতু দুই প্রকার ব্যাকটেরিয়ারই কোষ প্রাচীর গঠন বর্ণনা করা হলো। নাম্বার 1, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। নাম্বার 2, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। কি কি পাইলাম? আমরা পাইলাম হচ্ছে গ্রাম পজিটিভ আর পাইলাম হচ্ছে গ্রাম নেগেটিভ। আচ্ছা, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর 20 থেকে 25 ন্যানোমিটার পুরু। 20 থেকে 25 ন্যানোমিটার পুরু। এখানে পেপটিডোগ্লাইকান, বেশি পরিমাণে থাকে। পাশাপাশি মুরামিক অ্যাসিড আর টিকোইক অ্যাসিড এখানে থাকে। কি কি থাকে এখানে? মুরামিক অ্যাসিড এবং টিকোইক অ্যাসিডও থাকে। আচ্ছা, আপনাদের প্রশ্ন সমস্যাগুলো আমি পরে দেখতেছি। হ্যাঁ, তবে তবে অ্যামাইনো অ্যাসিড কম পরিমাণে থাকে। ঠিক আছে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর তুলনামূলক পুরু হওয়ার কারণে একে ক্রিস্টাল ভায়োলেট দ্বারা ধৌত করার পর সে রঞ্জক পদার্থ ধারণে সক্ষম হয়। বোঝা গেছে? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর তুলনামূলক পুরু হওয়ার কারণে একে ক্রিস্টাল ভায়োলেট দ্বারা ধৌত করার পর যে ক্রিস্টাল ভায়োলেট রং বা রঞ্জক পদার্থ ধারণ করতে পারে। আচ্ছা, কোশ্চেন কি আসছে? স্যার, আকৃতি অনুসারে প্রশ্নটায় সবগুলো চিত্র অঙ্কন করতে হবে। আকৃতি অনুসারে প্রশ্নটায় শুধুমাত্র কক্কাস ব্যাকটেরিয়া যেগুলো সেগুলো চিত্র অঙ্কন করতে হবে। আকৃতি অনুসারে যে প্রশ্নটায় আছে সেক্ষেত্রে শুধুমাত্র কক্কাস ব্যাকটেরিয়া যারা, তার চিত্র অঙ্কন করলেই এনাফ। ওকে। আচ্ছা স্যার, আগের ক্লাসে দুইটা প্রশ্ন পড়াইছি। একটা হচ্ছে ব্যাকটেরিয়া কি, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। নাম্বার 2, ব্যাকটেরিয়া কোষের গঠন। আমরা এই দুইটা প্রশ্ন পড়াইছি আগের ক্লাসে। ব্যাকটেরিয়া কি, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, এবং পড়াইছি যেটা যে আদর্শ ব্যাকটেরিয়া কোষের গঠন। আমরা দুইটা প্রশ্ন পড়াইছি আগের ক্লাসে। তাহলে দেখো, আমরা একটু শুরু থেকে আলোচনা করি। একটি ব্যাকটেরিয়া কোষের বাইরের দিকে জড় প্রস্থপ্রাচীর নির্মিত যে আবরণ, সেই আবরণটাকে কোষ প্রাচীর বলে। ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের মূল উপাদান মিউরিন জাতীয় পেপটিডোগ্লাইকান। এর পাশাপাশি এখানে টিকোইক অ্যাসিড এবং মুরামিক অ্যাসিড থাকে। ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের বাইরের দিকে একটি জটিল পলিস্যাকারাইড জাতীয় স্তর থাকে যাকে বলা হচ্ছে স্লাইম স্তর কিংবা ক্যাপসুল। নিম্নে ব্যাকটেরিয়া গঠন বর্ণনা করা হলো। ব্যাকটেরিয়া গ্রামজন রঞ্জন ভিত্তিতে দুই প্রকার হওয়ায় আমরা নিম্নোক্ত দুই প্রকার ব্যাকটেরিয়া গঠন বর্ণনা করছি। নাম্বার 1, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। ঠিক আছে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোষ প্রাচীর তুলনামূলক পুরু, যা 20 থেকে 25 ন্যানোমিটার
পুরু। এর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ায় পেপটিডোগ্লাইকান সঠিক পরিমাণে থাকে, কিংবা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের মূল উপাদান পেপটিডোগ্লাইকান। এর পাশাপাশি এখানে মুরামিক অ্যাসিড, টিকুইক অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে থাকে, তবে অ্যামাইনো অ্যাসিড কম পরিমাণে থাকে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোষ প্রাচীর তুলনামূলক পুরু হওয়ার কারণে একে ক্রিস্টাল ভায়োলেট দ্বারা ধৌত করার সময় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোষ প্রাচীর রঞ্জক পদার্থ ধারণ করতে পারে। গেল এটা। নাম্বার 2, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কোষ প্রাচীর তুলনামূলক কম পুরু, যা 10 থেকে 15 ন্যানোমিটার। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কোষ প্রাচীর তুলনামূলক কম পুরু, যা হচ্ছে 10 থেকে 15 ন্যানোমিটার। ঠিক আছে। আচ্ছা, এখানে পেপটিডোগ্লাইকান কম পরিমাণে থাকে। পেপটিডোগ্লাইকান এখানে কি হয়, এখানে হচ্ছে পেপটিডোগ্লাইকান কম পরিমাণে থাকে, তবে অ্যামাইনো অ্যাসিড সঠিক পরিমাণে থাকে, বেশি পরিমাণে থাকে। এখানে মুরামিক অ্যাসিড এবং টিকোইক অ্যাসিড থাকে না বা অনুপস্থিত থাকে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর তুলনামূলক পাতলা হওয়ার কারণে গ্রাম রঞ্জন পদ্ধতিতে ধৌত করলে এরা রঞ্জক পদার্থ ধারণ করতে পারে না। এটা হচ্ছে কথা। আবার আসি, কি আসলাম, যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কোষ প্রাচীর তুলনামূলক কম পুরু, যা 10 থেকে 15 ন্যানোমিটার হয়ে থাকে। কম পরিমাণে থাকে, তবে বেশি পরিমাণে থাকে অ্যামাইনো অ্যাসিড। এখানে মুরামিক অ্যাসিড এবং টিকোইক অ্যাসিড অনুপস্থিত থাকে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর তুলনামূলক পাতলা হওয়ার কারণে গ্রাম রঞ্জন পদ্ধতিতে ক্রিস্টাল ভায়োলেট দ্বারা ধৌত করলে এর কোষ প্রাচীরে রঞ্জক পদার্থ ধারণ করতে পারে না। এটা দিলেই কোষ প্রাচীরের গঠন শেষ। একটু কমেন্ট করে জানাও, একটু কোষ প্রাচীরের গঠন বুঝতে পারছো কিনা, কমেন্ট করে জানাও। একটু কমেন্ট করে জানাও। ঠিক আছে। আচ্ছা, এখানে বুঝতে পারছো কিনা, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের গঠন বুঝতে পারছো কিনা, একটু কমেন্ট করে জানাও। একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, এখানে বুঝতে পারছো কিনা, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের গঠন বুঝতে পারছো কিনা, একটু কমেন্ট করে জানাও। কমেন্ট করে জানাও। তাসফিয়া তাবাসসুম মুবাশশিরা, জি স্যার বুঝতে পারছি স্যার, জি স্যার, জি স্যার পারছি স্যার। হ্যাঁ, ওকে। 4 নম্বর গেল। ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব লেখো। আচ্ছা, ব্যাকটেরিয়ার যে অর্থনৈতিক গুরুত্ব আছে, ঠিক আছে, ব্যাকটেরিয়াতে অর্থনৈতিক গুরুত্ব বলে শেষ করা যাবে না, অনেক হিউজ আলোচনা আছে এবং এই সকল কোশ্চেনে কিন্তু সেরকম বোঝানোর কিছু নাই। আমি তোমাদের প্রত্যেককে বলছি, তোমরা কবির পাবলিকেশনের যে রেনেসা ইজি বুক আছে সেটা তোমরা সংগ্রহ করবা, পাশাপাশি কিন্তু আমরা তোমাদেরকে হ্যান্ডনোটও প্রদান করবো। এই কোশ্চেন তোমরা যেভাবে পড়বো আমি সেটা দেখাই দিব। যে অর্থনৈতিক গুরুত্ব বলতে আমরা উপকারী ভূমিকা এবং অপকারী ভূমিকা উভয়টাকেই বুঝি। যদি কোশ্চেনটা আসে যে ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব লিখো, তোমাদের কিন্তু উপকারী ভূমিকা লিখতে হবে, আবার কিন্তু অপকারী ভূমিকাও লিখতে হবে। বুঝা গেছে? উপকারী ভূমিকার মধ্যে কি লিখবা? নাম্বার 1, চিকিৎসা শিল্পে বা চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসা ক্ষেত্রে এখান থেকে অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন, ওষুধ তৈরি করা হয়েছে। মনে রাখবা প্রতিটা পয়েন্টে বৈজ্ঞানিক নামের এক্সাম্পল দিতে হবে, ঠিক আছে? নাম্বার 2 দিবা কি? যে নাইট্রোজেন সংবন্ধনে। নাম্বার 3 নাইট্রিফিকেশনে।
নাইট্রিফিকেশনে নাইট্রিফিকেশনে নাম্বার 4 দিবা শিল্পক্ষেত্রে, নাম্বার 5 দিবা দুগ্ধ শিল্পে, নাম্বার 6 দিবা কৃষি ক্ষেত্রে, নাম্বার 7 দিবা গবেষণাগারে, নাম্বার 8 দিবা চিপ প্রযুক্তিতে। ঠিক আছে, এই পয়েন্টগুলা কিসের? এই পয়েন্টগুলো হচ্ছে উপকারী ভূমিকার। এবং মনে রাখবা প্রতিটা পয়েন্টে তোমাদের কি করতে হবে, যে বৈজ্ঞানিক নামের এক্সাম্পল দিতে হবে। ঠিক আছে, কি করতে হবে? এক্সাম্পল সরবরাহ করতে হবে। এটা মাথায় রাখবে, এক্সাম্পল ছাড়া কিন্তু এখানে ফুল মার্ক পাবা না। নাম্বার 2, অপকারী যে ভূমিকাটা আছে এখানে তোমার কি করতে হবে? এখানে রোগ উল্লেখ করতে হবে। জাস্ট যে অপকারী ভূমিকা বলতে ব্যাকটেরিয়া মোটামুটি সকল জীবের রোগ সৃষ্টি করে থাকে। কি করে থাকে? রোগ সৃষ্টি করে থাকে, তাই না? আচ্ছা, রোগগুলোর মধ্যে কি? 1 নম্বরে মানুষের রোগ। কার রোগ? মানব দেহে রোগ। নাম্বার 2, উদ্ভিদ রোগ বা উদ্ভিদের রোগ। নাম্বার 3, প্রাণীর রোগ। কি করে? তার প্রাণীর রোগ সৃষ্টি করে না? করে। এক্ষেত্রে যে রোগগুলা উল্লেখ করবা, এই রোগগুলার তোমাদেরকে কি লাগবে? প্যাথোজেন, মানে যেসব ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করে এইসব ব্যাকটেরিয়ার নাম উল্লেখ করা বেটার। ঠিক আছে, উল্লেখ করলে কি করবা? ফুল মার্ক পেয়ে যাবা। বুঝতে পারছো? এখন দেখো মানব দেহের রোগ কোনগুলা? মানব দেহের রোগ কোনগুলা একটু দেখার চেষ্টা করো। মানব দেহের রোগগুলা হচ্ছে, আমি একটু লিখে দিচ্ছি এখানে মনে রাখার জন্য। কি লিখলাম? টাগনি মিয়া যদি ধোকা খায়, লিখছি না? তাতে কি তোমাদের মনে রাখার জন্য টাইফয়েড, গনোরিয়া, নিউমোনিয়া, মেনিনজাইটিস, আমাশয়, যক্ষা, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার, হুপিং কাশি। ঠিক আছে, এগুলা কিন্তু স্যার সাজেশন কোনটা? সাজেশন তো 100% রেনেসা বেস্ট। সাজেশন তো আমিও প্রদান করব, তবে 100% রেনেসা, কোর অ্যাপ্লিকেশন রেনেসা বেস্ট। আমি তো তোমাদের এর আগেও বলছি যে কোনটা কিরকম, কোনটা ভালো মন্দ, কোথায় ভুল আছে কোথায় না আছে বলছি, কিন্তু তবে তুলনামূলক যেগুলা বাজারে আছে এর মধ্যে রেনেসা বেস্ট। ঠিক আছে, দেখো আমি এখানে তোমাদের কি দেখাইলাম? এখানে দেখাইলাম কিন্তু যে মানব দেহে রোগগুলো সৃষ্টি করে মনে রাখার জন্য টাইফয়েড, গনোরিয়া, নিউমোনিয়া, মেনিনজাইটিস, আমাশয়, যক্ষা, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার, হুপিং কাশি, এগুলা কিন্তু মানুষের রোগ। উদ্ভিদে তারা অসংখ্য রোগ সৃষ্টি করে, তাই কিনা? এটা আমরা জানি। প্রাণী রোগ সৃষ্টি করে। এক্ষেত্রে তোমরা যে রোগগুলো সৃষ্টি করে সে সকল রোগের হচ্ছে বৈজ্ঞানিক নাম কিসের? যেসব ব্যাকটেরিয়া সৃষ্টি করে তাদের হচ্ছে বৈজ্ঞানিক নামটা উল্লেখ করবা। এটা পড়ে নেবা, এখানে তোমাদের বোঝানো সেরকম কোনো কিছু নাই। ব্যাকটেরিয়ার ট্রান্সফরমেশন পদ্ধতির বর্ণনা দাও। কি পদ্ধতি? ব্যাকটেরিয়া ট্রান্সফরমেশন পদ্ধতি। সহজ, জাস্ট একটু সহজে তোমাদেরকে বুঝাই দিব। আচ্ছা দেখো, ব্যাকটেরিয়া কি ট্রান্সফরমেশন পদ্ধতি, মানে
এই কোশ্চেনগুলো আসার সম্ভাবনা কম থাকে, তবুও আমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখা বেটার, সহজ করে বুঝবো। এটা একটা আমরা ব্যাকটেরিয়া দিলাম, ঠিক আছে। ব্যাকটেরিয়া কি থাকে, অবশ্যই প্লাজমিড আছে বা ডিএনএ আছে, আছে না? আমরা তো প্লাজমিড পড়ছিলাম যে ব্যাকটেরিয়ার কি বৃত্তাকার কিংবা গোলাকার যে ডিএনএটা আছে, এই ডিএনএটাকে বলা হচ্ছে প্লাজমিড, তাই কিনা? তাই আমরা ডিএনএ বলতে পারি এটাকে। এই যে ডিএনএটা, যদি এই ব্যাকটেরিয়া যেটা আছে যদি এর মৃত্যু ঘটে কিংবা ধ্বংস ঘটে, এই ব্যাকটেরিয়া এই ডিএনএটা যেটা আছে এই ডিএনএটা যদি মুক্ত হয়, এই মুক্ত ডিএনএটা যদি আর একটা কি হয়, আর একটা ব্যাকটেরিয়ার দেহে যদি কি করে, প্রবেশ করে, এর ফলে এটা হচ্ছে ট্রান্সফরমেশন। তাহলে একটু বুঝি আমরা, কোন ব্যাকটেরিয়ার নগ্ন ডিএনএ, কোন ব্যাকটেরিয়ার কি মুক্ত হয় বিরাজমান নগ্ন ডিএনএ অন্য একটি ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করে, যদি জেনেটিক রিকম্বিনেশন ঘটায়, তাহলে আমরা একে বলি ট্রান্সফরমেশন। কি বলি আমরা? একে বলি ট্রান্সফরমেশন। বিজ্ঞানী গ্রিফিথ ডিপ্লোকক্কাস ব্যাকটেরিয়ায় ট্রান্সফরমেশন পদ্ধতির আবিষ্কার করেন। বিজ্ঞানী গ্রিফিথ ডিপ্লোকক্কাস ব্যাকটেরিয়ায় ট্রান্সফরমেশন পদ্ধতির আবিষ্কার করেন। ঠিক আছে, আমরা শুরু থেকে আসতেছি একদম। যদি পরীক্ষায় এই কোশ্চেনটাই চলে আসে, কিভাবে লিখবো? একটি ব্যাকটেরিয়ার মুক্ত ডিএনএ কিংবা একটি ব্যাকটেরিয়া থেকে প্রাপ্ত মুক্ত হয় বিরাজমান নগ্ন ডিএনএ অন্য একটি ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করে যদি জেনেটিক রিকম্বিনেশন ঘটায়, আমরা একে বলি ট্রান্সফরমেশন। সংজ্ঞাটা কি? একটি ব্যাকটেরিয়া থেকে মুক্ত নগ্ন ডিএনএ অন্য একটি ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করে জেনেটিক রিকম্বিনেশন ঘটালে এই প্রক্রিয়াকে ট্রান্সফরমেশন বলে। কি বলে? ট্রান্সফরমেশন বলে। বিজ্ঞানী গ্রিফিথ ডিপ্লোকক্কাস ব্যাকটেরিয়ায় ট্রান্সফরমেশন পদ্ধতির আবিষ্কার করে। নিম্নে এই পদ্ধতি বর্ণনা দেওয়া হলো, ছোট 2-3টা লাইন, যা একটু মনে রাখেন। এই যে এটা এই চিত্রটা কি? এই চিত্রটা হচ্ছে এই যে এটা হচ্ছে ডিএনএ নাকি? এখন প্রসেস যেটা, কোন ব্যাকটেরিয়া কোষের দিলাম, কোন ব্যাকটেরিয়া কোষের থেকে মুক্ত নগ্ন ডিএনএ, এটা কি নগ্ন ডিএনএ মুক্ত হবে কি হবে? যদি ব্যাকটেরিয়া কোষটার ধ্বংস ঘটে কিংবা মৃত্যু ঘটে। কোন ব্যাকটেরিয়া কোষের মৃত্যু ঘটলে কিংবা ধ্বংস হলে এখান থেকে মুক্ত ডিএনএ পরিবেশের মাধ্যমে আর একটা ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করলে, এই ব্যাকটেরিয়াটা আগে থেকে ছিল, এই ব্যাকটেরিয়া কি করলো? পরে প্রবেশ করলো। আর একটা ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করলে সেই ব্যাকটেরিয়ায় আগে থেকে বিদ্যমান ডিএনএ এর সাথে নতুন করে প্রবেশকৃত ব্যাকটেরিয়ার ডিএনএটির কি ঘটে? সংযোগ ঘটে কিংবা প্রতিস্থাপন ঘটে কিংবা জেনেটিক রিকম্বিনেশন ঘটে। এর ফলে ব্যাকটেরিয়াটি নতুন বৈশিষ্ট্য প্রাপ্ত হয়। কি হয়? নতুন বৈশিষ্ট্য প্রাপ্ত হয়। এর ফলে ব্যাকটেরিয়াতে কি হয়? বৈচিত্র্যের সৃষ্টি হয়। এই পদ্ধতিটি হচ্ছে ট্রান্সফরমেশন। দ্রুত বলো, এটা বুঝছো কিনা? দ্রুত বলো, বুঝছো কিনা? ট্রান্সফরমেশন বুঝছো কিনা? দ্রুত বলো।
জি স্যার, আচ্ছা, বুঝতে পারছো। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে আমরা আরেকটা জিনিস দেখি বোঝার স্বার্থে। আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ট্রান্সডাকশন। কি দেখবো? ট্রান্সডাকশন। তাহলে এটা কি জিনিস? এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া যে আছে, এই যে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া কি আছে? এই ডিএনএটা আছে। আমরা আর একটা ব্যাকটেরিয়া দেখি, যে এটাও একটা ব্যাকটেরিয়া, এর কি আছে? এই যে ডিএনএ আছে। এখন যদি এই ব্যাকটেরিয়া যদি মৃত্যু ঘটে, তাহলে এই যে ডিএনএটা যদি এই ব্যাকটেরিয়া প্রবেশ করে, কার মাধ্যমে? ভাইরাসের মাধ্যমে। তাহলে এটা হচ্ছে ট্রান্সডাকশন। ঠিক আছে? একটি ব্যাকটেরিয়া কোষের মুক্ত নগ্ন ডিএনএ আরেকটি জীবিত ব্যাকটেরিয়া কোষে ভাইরাসের মাধ্যমে প্রতিস্থাপিত হলে, কার মাধ্যমে? ভাইরাসের মাধ্যমে যদি প্রতিস্থাপিত হয়, এটাকে আমরা বলতেছি ট্রান্সডাকশন। যদি ভাইরাস ছাড়া হয়, ট্রান্সফরমেশন। বোঝা গেছে? ভাইরাস ছাড়া হলে ট্রান্সফরমেশন, যদি ভাইরাসের মাধ্যমে হয় ট্রান্সডাকশন। ক্লিয়ার? এটা কিভাবে হবে? এই যে ব্যাকটেরিয়াটা আছে, একে যদি হচ্ছে ব্যাকটেরিওফাজ আক্রমণ করে বা ভাইরাস আক্রমণ করে, তাহলে এই ব্যাকটেরিয়ার মৃত্যু ঘটবে না? ঘটবে। তাহলে এর এর ফলে কি আছে? এই ডিএনএটা আছে, এই ডিএনএটা যুক্ত হবে কার সাথে? ভাইরাসের সাথে। কারণ এই ভাইরাস যদি যে এই ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, তাহলে এক্ষেত্রে আগে থেকে ব্যাকটেরিয়ার ডিএনএ আছে, নতুন করে একটা ডিএনএ আসলো, এর ফলে যদি কি হয়? যদি জেনেটিক রিকম্বিনেশন সংঘটিত হয়, তাহলে আমরা এটাকে বলতেছি ট্রান্সডাকশন। সোজা কথা, ট্রান্সডাকশনে একটা ব্যাকটেরিয়ার ডিএনএ আর একটা ব্যাকটেরিয়ায় যাবে ভাইরাসের মাধ্যমে, আর যদি ভাইরাস ছাড়া হয়, ট্রান্সফরমেশন। বুঝতে পারছো? ভাইরাস ছাড়া হলে কি? ট্রান্সফরমেশন। ওকে, তাহলে আমরা আজকে লাস্ট কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, নাইট্রোজেন সংবন্ধনে ব্যাকটেরিয়ার গুরুত্ব। নাইট্রোজেন সংবন্ধনে ব্যাকটেরিয়ার গুরুত্ব আমাদের জাস্ট বুঝতে হবে যে নাইট্রোজেন সংবন্ধন কি, হোয়াট ইজ দ্য নাইট্রোজেন ফিক্সেশন। ঠিক আছে? যে নাইট্রোজেন ফিক্সেশনটা কি, এটা আমাদের বুঝতে হবে, যে এই যে নাইট্রোজেন ফিক্সেশন, হ্যাঁ, এটা কি জিনিস। আচ্ছা, আমরা একটা প্রসেস বুঝি। এই যে এটা হচ্ছে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের মূল উপাদান কি? নাইট্রোজেন। কত? 78%। কিন্তু আমরা কি করি? আমরা ভূপৃষ্ঠে কৃষিকাজ আবাদ করি না? কৃষি আবাদ করি না? করি। ভূপৃষ্ঠে আমরা কি কৃষি আবাদ করি না? করি। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হয়? এক্ষেত্রে আমরা কিন্তু সার প্রয়োগ করি। কারণটা, যে সার প্রয়োগ না করলে কি হয়? এই যে আমাদের কৃষি আবাদ ভালো হয় না, তাই কিনা? সারের মধ্যে কি থাকে? আমরা কি সার প্রয়োগ করি? আমরা হচ্ছে ইউরিয়া সার প্রয়োগ করি। ইউরিয়ায় কি থাকে? নাইট্রোজেন থাকে। তাহলে প্রসেসটা হচ্ছে, বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে যদি কোনো প্রক্রিয়ায় মাটিতে ফিরিয়ে আনা যায়, মাটি থেকে উদ্ভিদগুলো আছে, গাছগুলো আছে, তাহলে কি হবে? এদের উপকার হবে। তাহলে এই যে প্রসেসটা, এটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন সংবন্ধন। যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডলস্থ নাইট্রোজেনকে মাটিতে ফিরিয়ে আনা হয়, যা উদ্ভিদ সরাসরি গ্রহণ করতে পারে, এই পদ্ধতিকে নাইট্রোজেন সংবন্ধন বলে। নাইট্রোজেনের সংবন্ধনের প্রধান মাধ্যম ব্যাকটেরিয়া। নাইট্রোজেনের সংবন্ধনের প্রধান মাধ্যম কি? ব্যাকটেরিয়া। আচ্ছা, এক্ষেত্রে কোন কোন ব্যাকটেরিয়া সাহায্য করে? এক্ষেত্রে আমরা দেখতেছি
তিন ধরনের ব্যাকটেরিয়া এক্ষেত্রে সাহায্য করে। নাম্বার 1, অ্যামাইনোফাইং ব্যাকটেরিয়া। অ্যামাইনোফাইং ব্যাকটেরিয়া সাহায্য করে। নাম্বার 2, নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া সাহায্য করে এই কাজে। নাম্বার 3, নাইট্রিফিকেশন। এই 3 ভাবে বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে মাটিতে ফিরিয়ে আনা হয়। কোথায় ফিরিয়ে আনা হয়? মাটিতে ফিরিয়ে আনা হয়। কয়ভাবে? 3 ভাবে। একটা হচ্ছে অ্যামাইনোফাইং এর মাধ্যমে, একটা হচ্ছে নাইট্রোজেন সংবন্ধনের মাধ্যমে, একটা হচ্ছে নাইট্রিফিকেশনের মাধ্যমে। তোমরা কি করবা? এক্ষেত্রে হচ্ছে ব্যাকটেরিয়ার নাম পড়তে হবে। এজোটোব্যাক্টর, রাইজোবিয়াম, ক্লোস্ট্রিডিয়াম, নস্টক, এরা হলো নাইট্রোজেন সংবন্ধনকারী। নাইট্রিফিকেশনকারী কারা? নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর, এরা কিন্তু এইটা। এর পাশাপাশি কি আছে? এর পাশাপাশি অ্যামাইনোফাইং ব্যাকটেরিয়া আছে। অ্যামাইনোফাইং এর মধ্যে কি আছে? সিউডোমোনাস আছে। আর কে আছে? আছে বেসিলাস। এইটা, এই যে প্রসেসটা তোমরা পড়ে নেবা, ঠিক আছে? তাহলে আমরা এই থেকে যে প্রশ্নগুলো পড়ছি প্রতিটাই গুরুত্বপূর্ণ। সাধারণত তোমাদের যে একটা স্পষ্ট মেসেজ দেই, তোমরা অন্ধভাবে কোনো সাজেশনকে বিশ্বাস করো না, বিকজ তোমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে, এটা মাথায় রাখতে হবে। কারিকুলাম চেঞ্জ হয়েছে, প্রশ্ন পদ্ধতির পরিবর্তন এসেছে। তোমরা অন্ধভাবে কোনো সাজেশনকে বিশ্বাস করো না, করা একদমই ঠিক হবে না, ধরা খেয়ে যাবা। বুঝতে পারছো? এবং আমি যে প্রশ্নগুলো পড়াচ্ছি ইম্পর্টেন্ট দেখে দেখে বুঝে বুঝে এই প্রশ্নগুলো পড়াচ্ছি। আশা করছি তোমাদের আজকে ক্লাসে কোনো প্রকার সমস্যা নাই। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই জানিয়ে দেবা। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামী পরশুদিন লাইভ ক্লাসে তোমাদের পরবর্তী অধ্যায়। ভালো থাকবা সে পর্যন্ত। হ্যান্ড নোট করবা, বুঝে বুঝে পড়বা, যেটা বুঝবা না আমাকে ইনফর্ম করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।